দর্শক, আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনের শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ছাত্র জনতাকে হত্যার হুকুমদাতার বিচার হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলনের সহস্র প্রাণহানির সঙ্গে সরাসরি যুক্ত শেখ হাসিনা, বললেন আসিফ। হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড এন্ড সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে না পারলে বিদেশে। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, আমরা এটার নাম পরিবর্তন করতে চাই। দাবি মেনে নেয়ার কর্মবিরতি প্রত্যাহার করল পুলিশ সদস্যরা। বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার ঘোষণা। গুলশানের সড়কে ফিরেছেন ট্রাফিকরা। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে বঙ্গভবনের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ। এতদিন বিচার মেলেনি, এখন থেকে সুবিচারের আশা সমন্বয়কদের। আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং শুধু বাংলাদেশ নয়, পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে শহীদ মিনারে বিক্ষোভ, মোমবাতি প্রজ্বলন। সংখ্যালঘু সুরক্ষা আইন করার দাবি। ক্ষমতা চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন শেখ হাসিনা। খবর ভারতীয় গণমাধ্যমের। শিগগিরই দেশে ফিরবেন সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেয়ার অঙ্গীকার করেননি উপদেষ্টা বা সমন্বয়করা। এখন চলছে ফায়ার ফাইটিং জব, মন্তব্য তৌহিদ হোসেনের। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। 9 বছর পর দেশে ফিরলেন ভারতে বন্দী থাকা বিএনপি নেতা সালাউদ্দিন। বললেন, গণতান্ত্রিক কাঠামো সংস্কার করে অর্থবহ করতে হবে বিজয়। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। ছাত্র জনতাকে হত্যার হুকুমদাতার বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। বলেছেন, রাজনৈতিক দলের নামে কেউ চাঁদাবাজি বা দখলদারিত্ব করলে তাদের পা ভেঙে দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ক্ষমাও চেয়েছেন তিনি। অন্যদিকে স্থানীয় সরকার উপদেষ্টা সিটি কর্পোরেশন সহ সব জনপ্রতিনিধিদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সচিবালয়ে কর্মদিবসে সব উপদেষ্টাই মন্ত্রণালয়ের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। সংকটময় সময়ে শপথ নেয়ার পর মন্ত্রণালয়ের প্রথম অফিস স্বরাষ্ট্র উপদেষ্টার। তাকে বরণ করে নেন কর্মকর্তা কর্মচারীরা। দেয়া হয় গার্ড অব অনার। এরপর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এর আগে তিনি বলেন, রাজনৈতিক দল নিয়ে আইন করা হচ্ছে, কোনো দল স্বৈরাচারী কায়দায় চলতে পারবে না। এখন যারা রাজনৈতিক দলের নামে চাঁদাবাজি ও লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য। তাদের জায়গায় যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। এ সময় তিনি সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন। বাট অনেক জায়গায় শুনেছি যে সোসাইটি প্রোটেক্ট করেছে। আমি ক্ষমা চাচ্ছি যে পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনীগুলো যাদের আমি এমপ্লয় করতে পারতাম তাদের অবস্থা এখনও ভালো না, তো ফিরে আসবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বিদেশে যেখানেই থাক ছাত্র জনতা হত্যার নির্দেশদাতাদের বিচারের আওতায় আনা হবে। হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড এন্ড সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে না পারলে বিদেশে। আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কি করে, ছিঁড়ে ফেলবে। এবার স্থানীয় সরকার উপদেষ্টা দায়িত্বের প্রথম দিনেই সিটি, পৌরসভা সহ জনপ্রতিনিধিদের কাজে যোগ দিয়ে সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। তাদেরকে তো আর চলে যেতে বলা হয় না, তো সুতরাং ফিরে আসতে আবার ডাকারও কোনো লিঙ্ক হিসাবে আসছে না আর কি। অবস্থা মানে চলমান হলে আবার যার যার দায়িত্ব তারা পালন করবে।
অন্য উপদেষ্টারাও বলেন দায়িত্ব চ্যালেঞ্জের, কাজ করবেন দুর্নীতি রোধে। ভাবলে সবকিছু কঠিন, ভাবলে সবকিছু সহজ, এর চেয়ে বেশি কিছু বলা বোঝা যাবে না। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়, সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। নারীদেরও এই সেক্টরে প্রচুর কাজ আছে এবং কাজে এটা মনে করার কোনো কারণ নাই যে এখানে শুধু আমরা মাছ বা গরু ছাগল নিয়ে মুরগি নিয়ে কাজ করছি, আমরা আসলে মানুষকে নিয়ে কাজ করছি। দুই উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন। এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে হলো না, এটা তো রুটিন কেয়ারটেকার গভর্নমেন্ট না যে 5 বছর টার্ম শেষ হলো আবার ইলেকশন করার জন্য, যেটা ছিল আমাদের বহাল ছিল। তো এটা তো একটা পরিস্থিতির মাধ্যমে এটা হয়েছে। একটি রিফরমেশনের দাবিতে যে গণঅভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করব। আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য। উপদেষ্টারা বলেন সারা দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনাই এখন তাদের অন্যতম প্রধান কাজ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনের সহস্র ছাত্র জনতার মৃত্যু হয়েছে, এসবের সঙ্গে সরাসরি জড়িত শেখ হাসিনা, বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তাই শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র সহ সকল স্থাপনা থেকে তার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া গণঅভ্যুত্থানের সময় যারা ইন্টারনেট বন্ধ করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইসিটি ও ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। শপথ গ্রহণের পর রোববার প্রথম সচিবালয়ে আসেন ডাক ও আইসিটি উপদেষ্টা নাহিদ হোসেন। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাদামাটা গেটআপে আসা এই উপদেষ্টা। কথা বলেন গণমাধ্যমের সাথে। আমাদের প্রশাসনেও যাতে সর্বোচ্চ গুরুত্বটা পায় মেধার ভিত্তিতে, যাতে এখানে যারা কাজ করছে তারা সেই সুযোগটি পায়। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। নিজ দপ্তরে যোগ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টাও। কর্মকর্তাদের সাথে বৈঠক করেন আইসিসি নারী টি-20 বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে। জানান বিসিবি ও বাফুয়ের ব্যবস্থাপনায় আইনগতভাবে পরিবর্তনের কথা। এ সময় যুব উন্নয়ন কেন্দ্র থেকে শেখ হাসিনার নাম পরিবর্তনের নির্দেশ দেন উপদেষ্টা। যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভেন্যু হওয়ার ক্ষেত্রে একটু হুমকির মুখে আছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে। এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন, লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা। এছাড়া সচিবালয়ে প্রায় বেশিরভাগ দপ্তরে পুরনোদের বদলি ও নতুনদের পদায়ন নিয়ে নানা কর্মতৎপরতা দেখা গেছে। নূর নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। 11 দফা দাবি মেনে নেয় কর্মবিরতি প্রত্যাহার করেছেন পুলিশ সদস্যরা। এর আগে বৃহস্পতিবারের মধ্যে তাদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে অতি দ্রুত পুলিশ বাহিনীর কাজে যোগ দেওয়া উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 42 পুলিশ, আহত হাজারেরও বেশি। শুধু পুলিশ কেন্দ্রীয় হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন 5 শতাধিক। আহতদের দেখতে দুপুরে কেন্দ্রীয় হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা, খোঁজ নেন তাদের চিকিৎসার। পুলিশের দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন, তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। রাজধানী সহ সারা দেশে ডাকাতির ঘটনা ঘটছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করছে, কিন্তু পুলিশের কাজ অন্য বাহিনীকে দিয়ে করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা
দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন এবং এই দুষ্কৃতিকারী আপনাদের ধরতে অনেক জায়গায় আমি শুনেছি যে ধরে ফেলেছে তারা অনেক জায়গায়। আপনারা করেন ভাই, আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যত তাড়াতাড়ি আপনারা সাহায্য করবেন তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো। এদিকে ডিএমপির 50 থানার মধ্যে 45টি থানার কাজ শুরুর কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। পুলিশ কম থাকায় থানায় সেনাবাহিনী ও আনসার সদস্যরা সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি সবকিছু ওভারকাম করে নতুন করে সবকিছু কাজ শুরু করার জন্য। আমাদের থানা, আমাদের কল্যাণে তো থানা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তো থানা থাকতেই হবে, পুলিশ ব্যতীত গণতন্ত্র চলবে না। তবে সেবা নিতে আসা নাগরিকদের সামর্থ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করছে থানাগুলো। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সড়কের সীমিত পরিসরে দায়িত্ব নিতে শুরু করেছে ট্রাফিক পুলিশ। গুলশান, বনানী সহ কয়েকটি মোড়ে যানজট নিরসনে শিক্ষার্থীদের পাশাপাশি কাজ করতে দেখা গেছে তাদেরকে। প্রায় এক সপ্তাহ পর রাজপথে দেখা গেছে পুলিশ সদস্যদের। দু একদিনের মধ্যে পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা গুলশান ট্রাফিক বিভাগের। গেল 5 আগস্ট শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকেই সড়কে দেখা নেই ট্রাফিক পুলিশের। রাস্তায় দেখা দেয় বিশৃঙ্খলা। বিভিন্ন স্থানে হামলার ভয়ে দায়িত্ব পালন থেকে বিরত থাকে পুলিশ সদস্যরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব কাঁধে তুলে নেয় শিক্ষার্থীরা। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ধীরে ধীরে কাজে যোগ দিতে শুরু করেন পুলিশ সদস্যরা। দুপুরে রাজধানীর সড়কে সীমিত পরিসরে দায়িত্ব নিতে শুরু করেন ট্রাফিক পুলিশ। গুলশান, বনানী সহ কয়েকটি মোড়ে যানজট নিরসনে কাজ করছেন তারা। প্রায় এক সপ্তাহ পর রাজপথে দেখা গেছে পুলিশ সদস্যদের। ট্রাফিকটা আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? তাদের দায়িত্বটা 100% তারা পালন করবে, এটা ছাত্ররা আসলে পারতেছে না। তো তারা আসলে আমার মনে হয় ভালো হবে, কারণ ছাত্ররা কতদিন রাস্তায় থাকবে। আজকের থেকে ইনশাল্লাহ যদি ট্রাফিক সার্জেন্ট প্রত্যেক মোড়ে মোড়ে দাঁড়ায়, আগের মতন এমন আমাদের কোনো আতঙ্ক থাকার কোনো আশঙ্কা নাই। ট্রাফিক ব্যবস্থা যাতে ফিরে আসে, আগামীকাল থেকে আমরা পুরো পোশাকে শুরু করবো আর কি ইনশাল্লাহ। পুলিশের লোকবল বাড়ানো হলে 2-1 দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানান গুলশান ট্রাফিক বিভাগের ডিসি। যেহেতু ছাত্ররা আছে, আমরা ছাত্ররা পুলিশ মিলেমিশে একসাথে কাজ করতে থাকবো। আমরা কালকে থেকে এটা আমাদের ডেভেলপমেন্টটা আমরা আরও বাড়িয়ে দেবো এবং গ্র্যাজুয়ালি যাতে আগামী 2-3 দিনের মতোই পরিস্থিতিটা একটা স্বাভাবিক পর্যায়ে আছে, আমাদের ফুল ফেজে আমরা আমাদের সেই ডেভেলপমেন্টে যাব। তবে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে আজও রাজধানীর বেশিরভাগ স্থানে শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গভবনের শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। তারা ঢাকার বাইরে থাকায় বৃহস্পতিবার রাতের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। রোববার দুপুরে বঙ্গভবনে ছিল শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতার মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুক-ই আজম এখনও শপথ নেননি। তিনি আছেন দেশের বাইরে। 2 উপদেষ্টার আগে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সবাইকে গণজাগরণের অভিনন্দন জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্টের নিজ দপ্তরের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। প্রধান বিচারপতির কর্মজীবন ও নিরপেক্ষতার প্রশংসা করেন অ্যাটর্নি জেনারেল। একই সাথে সাফ জানিয়ে দেন, এখন থেকে বিচার বিভাগে কোনো সিন্ডিকেট থাকবে না। শপথ নেয়ার পর সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে যান নবনিযুক্ত প্রধান বিচারপতি। কুশল বিনিময় করেন অন্যান্য বিচারপতি ও কর্মকর্তাদের সাথে। তাকে অভিনন্দন জানান কর্মকর্তারা। এ সময় গণজাগরণের অভিনন্দন জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এদিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, একজন যথার্থ ও যোগ্য ব্যক্তি প্রধান বিচারপতি হয়েছেন। নতুন সরকারের পদক্ষেপের ফলে আদালতের কার্যক্রম দ্রুতই শুরু হবে। ইতিমধ্যে কিছুটা সংকট কেটেছে মনে হয় এবং সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছেন। প্রধান বিচারপতি সম্পর্কে আমার মূল্যায়ন হলো, উনি অক্সফোর্ড গ্রাজুয়েট। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ওনার ব্যাচের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। ওনার লেখা পড়া, শিক্ষা দীক্ষা, ওনার চালনে বলনে আপনি কখনোই, দীর্ঘদিন ছিলেন এখানে,
কোনো কমেন্ট আপনারা কোট করতে সুযোগ পাননি। বলেন এবার হাইকোর্ট বিভাগকে ঢেলে সাজানো প্রয়োজন। যারা সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন তাদের দিয়েই বিচার বিভাগ সংস্কার করা হবে। সংস্কার হতে হবে সে সমস্ত মানুষকে দিয়ে যারা তার চেয়ারের মর্যাদা রাখবেন, সাংবিধানিক দায়িত্বের মর্যাদা রাখবেন। সরকার অখুশি হবে এমন কোনো পরিস্থিতি নেই। একই সাথে আইন আদালত অঙ্গনে সাংবাদিকতায়ও কোনো বাধা নেই বলে জানান অ্যাটর্নি। যদি কেউ সিন্ডিকেট করে থাকে আপনারা জানলে আমাদেরকে জানিয়েন, আমি ওনার নোটিশে আনবো যে আপনার নামে এই সিন্ডিকেট তৈরি হয়েছে। আসিফ নজরুল সাহেব কোনো সিন্ডিকেটের দ্বারা পরিচালিত হবেন, এটা ওনার সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে উনিও বলবেন না। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের অতীতের রাজনৈতিক পরিচয় ভুলে যেতে হবে, তাহলেই সাধারণ মানুষের আস্থা ফিরবে। যে দেশের মানুষের আস্থা ফিরে আসুক। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। নিজেদের পছন্দ ও দাবি অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ দেয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নবনিযুক্ত প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার উপর দেশবাসীর আস্থা ফিরিয়ে আনবে বলেও আশা করেছেন। দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তারা এসব কথা বলেন। প্রধান বিচারপতি হিসেবে এমন একজনকে নিয়ে কথা বলেছি আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং শুধু বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তার প্রতি পুরো দেশের মানুষ তাকিয়ে রয়েছে, কারণ বিচার বিভাগের প্রতি যে অনাস্থাটি তৈরি হয়েছে সেটি অবশ্যই ফিরে আনতে হবে। যে বর্তমান এই প্রজন্মকে যারা বিশ্বাস করতে পারবে, এই প্রজন্মকে যারা রিড করতে পারবে, এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে, তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম। আমাদের কথা অনুযায়ী, আমাদের দাবি অনুযায়ী যেহেতু তাকে আজকে শপথ পাঠ করানো হয়েছে, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ছাত্র নাগরিকের পক্ষ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। দেশের সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ ৮ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও সমাবেশ করেছে সংখ্যালঘু অধিকার আন্দোলন। বিকেলে শহীদ মিনারে সমবেত হয়ে সমাবেশ করেন সনাতন ধর্মাবলম্বীরা। দ্রুত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বক্তারা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গেল কয়েকদিন হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, মন্দিরে হামলার অভিযোগে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিক্ষোভকারীরা। স্লোগানে তুলে ধরেন নিজেদের ৮ দফা। সমাবেশ শেষে শহীদ মিনার বেদিতে মোমবাতি প্রজ্বলন ও বিক্ষোভ করেন অংশগ্রহণকারীরা। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিচার, প্রাণভয়ে দেশান্তরী হওয়া হিন্দুদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন সহ আরও কয়েকটি দাবি জানানো হয়। এদেশে আমার জন্ম, এদেশে আমাদের বাবার জন্ম, দাদার জন্ম, 14 গোষ্ঠীর জন্ম। এই নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সকল প্রকার সহযোগিতা দেব, তারা যেন আমাদের অস্তিত্বের জন্য আন্তরিকভাবে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেন। অবিলম্বে কোনো সাম্প্রদায়িক সহিংসতা যাতে না হয় তার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। সমাবেশ শেষে সমন্বয়ক ও বিশিষ্টজনেরা বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সাথে বসতে আপত্তি নেই, তবে এর আগে সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম উপযুক্ত শাস্তি প্রদান ও ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। রাষ্ট্র যদি আমাদের সুরক্ষা প্রদান করতে না পারে তাহলে আমাদেরকে জানিয়ে দিক, আমরা বাংলাদেশের প্রতিটা হিন্দু সনাতনী আমরা এই দেশ ত্যাগ করব, এবং যেটা বিশ্ববাসীর কাছে এটি একটা নিন্দনীয় ব্যাপার হবে। এবং আমরা এই দেশ ত্যাগ করার সঙ্গে সঙ্গে আমরা বিশ্ববাসীকে জানাবো সেই 47-এর রাষ্ট্র বিভাজনের যে কন্ডিশন, হিন্দুরা যদি এদেশে না থাকে কোনো মুসলিম ভারতে থাকতে পারবে না। অবশ্যই সচিব এবং সরকারের সাথে বসবো, তার আগে অবশ্যই তাদেরকে আমাদের এনশিওর করতে হবে আমাদের দাবিগুলো ওনারা কতটুকু পর্যালোচনা করবেন এবং কতটুকু ওনারা এটা মেনে নিতে পারবেন। সোমবার বিকাল ৩টায় শাহবাগে সমাবেশের ডাক দেয়া হয়। আগামীকাল শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি করব। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।
দেশ ছেড়ে যাওয়ার পর নীরবতা ভেঙে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শেখ হাসিনা। এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। বলা হয়, ক্ষমতাচ্যুতির জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ তুলে দিলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন বলেও উল্লেখ করেছেন তিনি। শেখ হাসিনা দেশ ছেড়েছেন আরও রক্তপাত ও মৃত্যু না চাওয়ায়। শিগগিরই দেশে ফিরবেন বলেও ওই বার্তায় জানান আওয়ামী লীগ সভাপতি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান। পদত্যাগ করে হেলিকপ্টারে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে লোকচক্ষুর আড়ালে তিনি। ছেলে সজীব ওয়াজেদ জয় দফায় দফায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিলেও একেবারেই চুপ শেখ হাসিনা। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রায় 1 সপ্তাহ পর নীরবতা ভেঙে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শেখ হাসিনা। দাবি করেছেন, সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে তুলে না দেওয়ার কারণেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। অন্তর্বর্তী সরকারকে বিদেশি শক্তি দ্বারা ব্যবহৃত না হতে সতর্ক করেন তিনি। শেখ হাসিনার দাবি, দেশে আর রক্তপাত প্রাণহানি না চাওয়ায় পদত্যাগ করেছেন। ছাত্র সমাজকে তিনি রাজাকার বলেননি, বিকৃত করা হয়েছে তার বক্তব্য। আবারও দেশে ফিরে আসার কথা জানান আওয়ামী লীগ সভাপতি। আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানান মনোবল না হারাতে। ভারতের সংবাদ মাধ্যম প্রচার করলেও বাংলাদেশের গণমাধ্যমে এমন বার্তা পাঠানো হয়নি শেখ হাসিনার পক্ষ থেকে। দ্য প্রিন্ট লিখেছে, আগামী সপ্তাহে তার ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেওয়ার কোনো অঙ্গীকার সরকার বা শিক্ষার্থীরা করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এখন একটা ফায়ার ফাইটিং জব চলছে উল্লেখ করে স্থিতিশীলতা ফেরানোর উপর জোর দিয়েছেন তিনি। সে কাজে সময় লাগবে, আর তারপরেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পর্কে জানা যাবে বলে মত দেন তিনি। এবার উপদেষ্টা হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরেছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কূটনীতি সামলাবেন তিনি। অনেক প্রত্যাশা এবং চেষ্টা করতে হবে তার যথাসম্ভব। গণমাধ্যমের সাথে প্রথম মতবিনিময়ের শুরুতেই জানান, সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সরকারের প্রধান লক্ষ্য। সব দেশের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে মূল কাজ। সবার সাথে ভালো সম্পর্ক রাখতে বদ্ধপরিকর। কারোর সাথেই আমরা খারাপ সম্পর্ক রাখতে চাই না। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও ভালো রাখবো, এটা আমরা করে আসছি, ব্যালেন্সটা মেনটেন করে আসছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই। প্রশ্নোত্তরে সরকারের মেয়াদ সম্পর্কে ধারণা দেন তিনি। এই মুহূর্তে তো আসলে একটা ফায়ার ফাইটিং জব চলতেছে, এটা আপনারা জানেন, অস্বীকার করে তো কোনো লাভ নেই। নির্বাচন করতে হবে অবশ্যই, এবং নির্বাচনের মাধ্যমেই এই সরকার সরে যাবে। কিন্তু তার আগে আমরা এখনই বলতে পারছি না যে ঠিক কতদিন লাগবে। একটা স্টেবিলিটি আসুক দেশে, একটা প্রোগ্রাম আসুক, সরকারের পক্ষ থেকে একটা প্রোগ্রাম আসবে। কোনো বিশেষ দেশকে সুবিধা দেওয়ার অঙ্গীকার নেই বলেও জানান তৌহিদ হোসেন। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে, খুবই আনলাইকলি। আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গও। শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনারা তাকে জিজ্ঞেস করবেন, এটা আমার বিষয় না। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরে আনার জন্য চিঠি দেন, আমি দেবো, ফরেন সেক্রেটারি তখন একটা চিঠি পাঠিয়ে দেবেন। প্রবাসে থাকা বাংলাদেশিদের সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, আরব আমিরাতে সাজাপ্রাপ্তদের ফেরাতে কথা বলবেন সরকার প্রধান। এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি, যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে। আমি আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যাতে করে তারা এই সহায়তাটা পেতে পারেন। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার বিচার হবে বলে আশ্বস্ত করেন তিনি। চিফ অ্যাডভাইজার সাহেব সংখ্যালঘু সংগঠন যেগুলি আছে সেগুলির সাথে তিনি বসবেন। শিক্ষার্থীদের আন্দোলনে নিহতের সংখ্যা নির্ভুলভাবে করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তৌহিদ হোসেন। সংখ্যাটা আমরা এখনো জানি না। 450-500 বোধহয় একটা লিস্ট, 450 আশেপাশে একটা লিস্ট অলরেডি আছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কার ও 1 দফার আন্দোলনে নিহতদের স্মরণে গাজীপুর ও টাঙ্গাইলে মোমবাতি প্রজ্বলন করেছেন শিক্ষার্থীরা।
গাজীপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টঙ্গী সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন নিহতদের। তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। টাঙ্গাইলের শহরের পৌর উদ্যান থেকে মোমবাতি প্রজ্বলন করে মিছিল করেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ করার প্রত্যয় জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার থেকে শুরু হচ্ছে রেল চলাচল, তবে প্রথম দিন চলবে মালবাহী ট্রেন। মঙ্গলবার চলাচল শুরু হবে স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। আর আগামী বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু করবে। বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব। সেখানে রেল চলাচলের বিষয়ে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে রেল সচিব হুমায়ুন কবির জানিয়েছেন, রেলের কোনো সমস্যা না থাকলে নিজেদের মতো করে পরিকল্পনা করে রেল চলাচল শুরু করার নির্দেশনা দিয়েছেন তিনি। কোটা সংস্কার আন্দোলন সংঘাতের রূপ নিলে গত 18 জুলাই ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর স্বল্প দূরত্বে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চালু হলেও 4 আগস্ট আবারও তা বন্ধ করে দেয়া হয়। অবশেষে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার আগমন ঘিরে নেতাকর্মীদের ভিড় ছিল বিমানবন্দরে। পরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই বিজয়কে অর্থবহ করে তুলতে হবে। একক শাসন ও কর্তৃত্ববাদের রাজনীতি যেন দেশে আর ঠাঁই না পায়, সেই সংস্কারের আহ্বানও জানিয়েছেন সালাউদ্দিন। 9 বছর পর অবশেষে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকেই সরাসরি এলেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। নিজেই করলেন দোয়া ও মোনাজাত। এরপর কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। যদি আমরা আইনের শাসন কায়েম করতে পারি, আইনের শাসনের রাষ্ট্র বানাতে পারি, সর্বস্তরের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি, তাহলে 18 কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণতান্ত্রিক কাঠামোর সংস্কার করে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে জাতিকে। এজন্য মোকাবেলা করতে হবে বহিঃশক্তি ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র। আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে, সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। কোনো একক রাজত্বের জন্য, একক শাসনের জন্য, কর্তৃত্ববাদের জন্য যারা বাংলাদেশের রাজনীতি করবে, তাদের কোনো জায়গায় এই দেশে হবে না। এর আগে দুপুর 2:30টায় বিএনপির এই নেতা দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেশে পৌঁছান। নিজ এলাকা কক্সবাজার সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিমানবন্দরে অভিবাদন জানান সালাউদ্দিন আহমেদকে। অনেক দিন অনেক কান্দাকাটি করছি, বাপ ডাকছি, সারে নাই বাদে অজ্ঞান হয়ে গেছি, নাকে মুখে রক্ত হয়েছে। বাদে আমার হাতিঝিল নিয়ে গেছে, হাতিঝিল নিয়ে বস্তা বইরা খাটতে ফালাই দিব, ভয় দেখায় স্যার কোথায় আছে। আমি যখন গুম হই 14 আন্দোলনের পরে, তখন সালাউদ্দিন ভাই তার 1 মাস পরে ওনাকে নিয়ে যায়। আমি তো জানতাম না যে কাকে নিয়ে আসছে, তবে ওনাদের ব্যস্ততা দেখে আমাদের যারা টেক কেয়ার করতো, তখন আমি বুঝতে পেরেছিলাম সিনিয়র কাউকে নিয়ে আসছে। উনি দীর্ঘ 9 বছর পর ওনার প্রিয় জন্মভূমি স্বাধীন মুক্ত বাংলাদেশে ফিরে আসছে। আমরা সবাই অত্যন্ত আনন্দে উদ্ভাসিত। 2015 সালে টানা অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানীর উত্তরা থেকে বিএনপির তৎকালীন মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হন। 62 দিন পর 11ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। এরপর অবৈধ অনুপ্রবেশের মামলায় খালাস পেলেও দেশে প্রত্যাবর্তনের নানান জটিলতায় দেশে ফিরতে পারেনি বিএনপির এই নেতা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক সংস্কার না করলে গণঅভ্যুত্থানের সুফল পাবে না মানুষ। তাই রাজনৈতিক দলগুলোকে এক হয়ে একটি চুক্তি বা সনদ করার আহ্বান সুশাসনের জন্য নাগরিক সুজনের। সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সহিংসতার যে পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, এই অভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে সবার আগে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে গণ অভ্যুত্থানের সোপান পেরিয়ে প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অবস্থায় রাষ্ট্র সংস্কারে তাদের করণীয় তা জানাতে সুশাসনের জন্য নাগরিক সুজনের সংবাদ সম্মেলন। এতে সবার আগে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়। দাবি জানানো হয় সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রশাসন ও শিক্ষা ব্যবস্থা সহ মোট 18 ধরনের সংস্কারের।
জরুরি ভিত্তিতে করণীয়র ক্ষেত্রে আমরা বলেছি যে দ্রুততার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে এবং নাগরিকদের জীবন সম্পদের নিরাপত্তা বিধানে এবং অবিলম্বে অরাজকতা নিয়ন্ত্রণ সহ আইন শৃঙ্খলা রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। আর যারা নিহত হয়েছে তাদের তালিকা তৈরি করতে হবে, পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একটা স্বৈরতান্ত্রিক কাঠামো যেন নির্মাণ না হয়ে যায়। পুরো ওয়েস্টার্ন ডেমোক্রেসি টিকে আছে যে বিশ্ববিদ্যালয় পার্লামেন্টকে, পার্লামেন্ট জুডিশিয়ারিকে, জুডিশিয়ারি আবার হচ্ছে গবেষণা প্রতিষ্ঠানকে, নাগরিক সমাজ, মিডিয়া প্রত্যেকে চোখে চোখে রাখে। আগে যারা নির্বাচিত হয় সরকারি টাকা খরচ করে তাদেরকে অভিনন্দন জানানো শুরু হয়। এইবারও দেখলাম বিভিন্ন পত্রিকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ছবি দিয়ে আজকে অনেকগুলো অভিনন্দন। এই সংস্কৃতি তো আমরা চাচ্ছি না, এটা একটা পচা, এটা একটা অসভ্যতা। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কার, তা না হলে গণ অভ্যুত্থানের কোনো সুফল মিলবে না। প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি এবং একে অপরকে ওই যে ল্যাংমারার রাজনৈতিক সংস্কৃতি, এটা তো ছিল, এটা ভয়াবহ আকার ধারণ করেছিল। এখন আবার আমরা তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। এই যে সাম্প্রতিক যে সহিংসতা ঘটল এবং এই যে গতকালকে আমরা একটা সহিংস ঘটনা দেখলাম, সেনাবাহিনীর উপর আক্রমণ। সুদূর প্রসারী সংস্কার করতে হবে, গুরুত্বপূর্ণ যে আমূল সংস্কারের উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা রাজনৈতিক সমঝোতা, যে পলিটিক্যাল সেটেলমেন্ট করতে পারে, যে এইসব ক্ষেত্রে পরিবর্তন দরকার, এইসব ক্ষেত্রে সংস্কার দরকার। বলা হয় 2008 সালেও রাজনৈতিক সংস্কারের ইশতেহার দিয়েছিল আওয়ামী লীগ, সেগুলোর কিছুই বাস্তবায়ন করেনি দলটি। তার জন্যই তাদের এমন পরিণতি বলে উল্লেখ করেন সুজন সম্পাদক। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনকে খালাস দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালতে দুদক এ মামলা প্রত্যাহারের আবেদন করেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে তাদের মামলার দায় হতে খালাস দেন। 2023 সালে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এই মামলা দায়ের করেছিলেন। কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ওনার বিরুদ্ধে যে প্রসিকিউশন আছে, প্রসিকিউশন প্রত্যাহার করা হবে। পুরো মামলায় প্রত্যাহার, সব আসামিরা খালাস, তাদের যে টাকা পয়সা অবরুদ্ধ ছিল সেগুলিও অবমুক্ত করা হয়েছে। যমুনা টেলিভিশনকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। শিক্ষার্থীদেরও সাহসিকতা, মনোবল, দেশপ্রেম আর রাজনৈতিক চিন্তার প্রশংসা করেছেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম ও যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ। বিকেলে বেসরকারি 20টি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সমন্বয়কদের সাথে একটি বৈঠক হয় যমুনা গ্রুপের কনফারেন্স রুমে। শিক্ষার্থীরা যমুনা গ্রুপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়, বলেন আন্দোলনের সময় যমুনা টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও নিরপেক্ষতার যে ভূমিকা পালন করেছে তা বাংলাদেশের গণমাধ্যমের জন্য অন্যতম নজির স্থাপন করেছে। শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর সবাইকে নিয়ে কেক কাটেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম ও শেখ আব্দুল ওয়াদুদ। এর আগে যমুনা টেলিভিশনের নিউজ রুম পরিদর্শন করে সমন্বয়করা। যমুনা টেলিভিশনের সংবাদকর্মীদের সাথে কিছু সময় কাটানো তারা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য সাকিব আল হাসানকে রেখে 16 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে জাতীয় দলের। অধিনায়ক নাজমুল শান্ত সহ দলের বাকি সদস্যরা হলেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ। ইতিমধ্যে মমিনুল ও মুশফিক এ দলের সাথে পাকিস্তানে রয়েছেন। সাকিব কানাডা থেকে সরাসরি আসবেন পাকিস্তানে। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।